এই আলোচনাটা হওয়া খুব জরুরি। আমি প্রথম যেদিন মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, জামাল ভাইকে আমরা মিস করেছিলাম, মতো অন্যরা ছিল, আজম ভাই ছিলেন, শিলু ভাই, অন্যরাও ছিলেন। প্রথম দিনই আমি প্রেসের সঙ্গে যখন কথা বলছিলাম তখন একটা কথা বলেছিলাম যে আমাদের মূল সমস্যাটা আসলে সংস্কৃতিতে, এবং আমাদের কালচার পলিসি ঠিক করার দিস ইজ দ্য টাইম। এটা বলার পেছনে আসলে মূল, এবং তারপর আমরা কাজ শুরু করেছি। আপনারা আজকে এখানে যে আলোচনা করছেন নিশ্চয়ই এখান থেকে অনেকগুলো পয়েন্ট উঠে আসবে, এবং এটাও আমি অনুরোধ করবো আমাদেরকে পাঠানোর জন্য। এবং আমাদের মন্ত্রণালয় এখন কালচার পলিসি নিয়ে নিজেরা কিছু কাজ করছে। এরপরে স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা বসবো, এবং সেখানে ওই টিপিক্যাল স্টেক হোল্ডার্স না, ধরেন আপনি কখনো এইসব কালচার পলিসিতে আমরা বদরুদ্দিন ওমরকে কখনো ডাকি নাই, রাষ্ট্র ডাকে নাই, বা ফরত মজারকে ডাকে নাই। এই মানুষদেরকে আমাদের তাদের পরামর্শ, তাদের বুদ্ধি, এই জিনিসগুলো আমাদের নিতে হবে, এবং সেই কাজগুলো আমরা করবো। প্রথমে আমি হাসান রুবাইয়ের কথা শুনছিলাম। আমি তার কবিতার খুবই পছন্দ করি, সে জানে খুব। আমি তো মনে করি যে সাংস্কৃতিক ভাবে, আচ্ছা প্রথমে একটা কথা বলে নিই, বিপ্লব আসলে মূলতই আমরা সবাই জানি এটা সাংস্কৃতিক ঘটনা। এর হয়তো রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকে, কিন্তু বিপ্লব ঘটে মূলত এই সাংস্কৃতিক বিরোধের কারণে, এবং এই বিরোধটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এবং এটা নিয়ে আমি একটু কথা বলবো, তার আগে আমি হাসান রুবাইয়ের আলোচনা প্রসঙ্গে একটু বলতে চাই। আমি তো মোটামুটি ভাষা সন্ত্রাস হিসেবে পরিচিত সবার কাছে, এবং আপনাদের যদি মনে থাকে প্রথম আলোতে একবার 1 মাস টানা একদল আমাদেরকে গালি দেয়, আমরা আবার উত্তর দিই, আবার গালি দেয়, আবার উত্তর দিই। মূল সংকটটা ছিল যে আমরা কেন কলকাতার ভাষার বাইরে যাচ্ছি। মানে উত্তম যে কথা বলে সুচিত্রাকে প্রেম নিবেদন করতো, বাংলাদেশের ছেলেটা কেন একই কথা বলছে, এ কেন অন্য কথা বলছে, এ কেন সেই কলকাতাকে ফটোকপি করছে না। এবং আমি তখন ভাবতে চাচ্ছি এই একটা ভাষা নিয়ে এত চিৎকার করছে কেন। এখন আতঙ্কে ছিল যে কালচারাল গ্রিপটা যদি ছড়ে যায়। জামিল ভাই একজন বিশিষ্ট শিল্পী হিসেবে পরিচিত হয়েছিলেন বিষাদ শিল্প করার কারণে। এই কালচারাল গ্রিপটা তারা সরে যাবে এই ভয় তারা সবসময় পেত, কারণ তারা জানে কালচারাল গ্রিপ সরে গেলে রাজনৈতিক গ্রিপ ধরে রাখাটা খুব কঠিন কাজ। কিন্তু আমি আশার জায়গাটা দেখতে চাই, তারপর আমি জুলাইয়ের প্রসঙ্গে আসবো। আশার জায়গাটা হচ্ছে, আমি তো দেখি যে 90-এর পর থেকে বাংলাদেশের, আমার মনে পড়ে না কবিরা কলকাতার আনন্দ দেশ পত্রিকা বা আনন্দবাজার পত্রিকা কি বলবো সেটা থেকে কবিতা লেখে নবী। আমাদের আগের প্রজন্ম সিনেমা জার্নি শুরু করতে কলকাতা থেকে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, আর আমাদের প্রজন্ম কলকাতায় শেষও করে না, মানে ওখানে ছবি পাঠানো হতো না। আমাদের পরের প্রজন্ম একই কাজ করছে। আমার মনে হয় না এদের কারো কি বলে কিবলাটা ওইদিকে আছে। এরা তারা মনে করে যে আমরা আমাদের মতো করে ছবি বানাচ্ছি, আমাদের আমাদের মানুষগুলো দেখতে আমাদের মতো আচরণ করবে, আমাদের মানুষগুলো আমাদের মতো কথা বলবে, এবং আমাদের মানুষ আমাদের সম্পর্কে কথা বলবে। আমি এখানে আরেকটা জিনিস একটু যুক্ত করতে চাই। আমার নিজের একটা অভিজ্ঞতা থেকে, যে আমাদের নিজের হয়ে উঠতে গেলে দেখবেন আপনি অনেকের সঙ্গে মিল হবে, আবার অনেকের সঙ্গে অমিল হবে। এবং সে অমিল যে শুধু কলকাতার সঙ্গে হবে তা না, সে অমিল পশ্চিমের সঙ্গে হতে পারে। আমি এই কথাটা আমি সব জায়গায় বলি। টেলিভিশন নামে আমি একটা ছবি বানিয়েছিলাম। এটা বানানোর পরে আমি ইউরোপের খুব বিখ্যাত একজন প্রেস এজেন্টকে পাঠাই, যার ক্লায়েন্টদের মধ্যে ছিল আব্বাস কিয়ারোস্তামি, ওমকার ওয়াই, অল দোজ বিগ শটস। তো আমি আশা ছিলাম যে উনি যদি পছন্দ করে তাহলে তো আমার কপালটা খুলে যাবে এবং আমি অনেক বড় ফিল্মকার হয়ে যাবো। তো ছবিটা দেখার পর উনি আমাকে চিঠি পাঠানোর পরে উনি বললেন যে আই লাইক দ্য ফিল্ম, কিন্তু 3টা জিনিস আমি বুঝি নাই যেটা কেন সেটা চেঞ্জ করতে হবে। তো 3টা জিনিস ব্যাখ্যা করলো। প্রথমটা হচ্ছে যে ছবির শুরুতে বলা হচ্ছে যে ফ্রান্সে যেরকম বোরখা নিষিদ্ধ করা হয়েছে, তো ফ্রান্সে বোরখা নিষিদ্ধ করা হয়েছে, এই রেফারেন্সটা কেন এখানে প্রয়োজন? এই রেফারেন্সটা থাকা প্রয়োজন নেই। ওকে। সেকেন্ড কারণটা হচ্ছে যে নায়ক হচ্ছে বিপ্লব করেছে, বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে চঞ্চল, আগের দিন রাতে বিদ্রোহ করে পরের দিন বাবার পা ধরে কাঁদছিলেন। এটা তো এর তো গল্প দাঁড়ায় না এভাবে। সো সেকেন্ড, and the third reason was এই ছবিটা তো কান্নাকাটি করছে না সবাই। ছেলে বাবার জন্য কাঁদছে, যে ছেলে বাবাকে গালি দিল একটু করে আবার কাঁদতেছে, বাবা ছেলেকে মারতে যায় একটু করে আবার বাবা মনে যাতে ছেলের জন্য কাঁদে। মানে হাউ ডাজ ইট মেক সেন্স?
তো ওই চিঠি পাওয়ার পরে আমি তখন নতুন মানুষ 2012 দুজনকে চিঠি লিখি। একজন পাওলো বার্তলিন, উনি এখন ভেনিসের সিলেক্টর, আরেকজন পুসানের প্রোগ্রাম ডিরেক্টর ছিল, কিন্তু উনি মারা গেছেন। তো ওদেরকে দুজনকে বললাম যে এটা লিখেছে, আমি এটা উত্তর কি দেবো। তো তারা জিজ্ঞেস করলো তুমি কি উত্তর দিতে চাও, হোয়াট ইউর হার্ট সেজ। আমি স্যার তিনটার একটাও আমি একমত পোষণ করি না। প্রথম কথা হচ্ছে এই যে ফ্রান্সের বোরকা নিষিদ্ধ হচ্ছে হুইচ ইজ এ ফ্যাক্ট, এবং এই রেফারেন্সটা আমাদের এখানে যারা রিলিজিয়াস পলিটিক্সের সঙ্গে জড়িত, এমনকি যে পলিটিক্স করে না, সাধারণ ধর্মপ্রাণ মানুষ, সেও আহত হয়েছে, সে কেন এটা বলতে পারবে না। সো আমি এটা বাদ দিতে চাই না। তারপর সেকেন্ড রিজন বললাম যে কেন ছেলে বিদ্রোহ করে পরের দিন বাবার পা ধরে কাঁদছে। আমি বললাম যে দেখো, যিনি বলেছেন ওনার নাম এখন বলতে পারি, কোনো ম্যাটার করে না, কারণ উনি জানে, ওনার গার্লফ্রেন্ডও জানে এই ঘটনাটা। ওনার নাম ছিল রিচার্ড নরমান, উনি মারা গেছেন 2 বছর আগে, বাট লেটার হি বিকেম এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন। তো ওই সময় আর বন্ধু হয়নি। তো আমি ওনাকে লিখলাম যে দেখো, ইউ কাম ফ্রম আমেরিকান ফ্রেঞ্চ ব্যাকগ্রাউন্ড, এই কারণে হয়তো তুমি বুঝতে পারছো না আমাদের সোশ্যাল ফ্যাব্রিকটা কি। আমি আমার বাবার সঙ্গে যখন এই টেলিভিশন নিয়ে ঝগড়া করে বাসা থেকে বেরোয় গেছি, কারণ বাবা আমাকে $6 মিলিয়ন দেখতে দেয় নাই। সো আই ওয়েন্ট আউট, এবং বাবা আমাকে যেতে নিষেধ করেছিল, মানে থামার জন্য বলেছিল, এবং আমি অনেক লোকজনের সামনে বাবাকে খুব আজে বাজে কিছু কথা বলেছিলাম। তো বলে আমি চলে যাই। যাওয়ার পরে রাতের বেলা আমি 5টা মিনিটে, মানে থাকার জায়গা নেই, 5টা মিনিটে ছিলাম নোয়াখালী। তো আমি ওখানে চিন্তা করছিলাম, আচ্ছা আমি যে এই কথাগুলো বললাম, আমার আব্বার ইজ্জতটা কোথায় গেল এত মানুষের সামনে, and that was breaking my heart. তো আমি ওকে ওটা লিখে বললাম যে দেখো, maybe you don't understand our family structure. আমাদের ফ্যামিলি ইজ নট যে আজকে আমি বাবার সঙ্গে একটা বেয়াদবি করলাম, এটা হিরোইজমের কারণে আমাকে কন্টিনিউ করতে হবে। পরদিনই হয়তো আমি বাবার কাছে গিয়ে মাপ চেতে পারি, আমি পরদিন গিয়ে আমার বাবার কাছে মাপ চেয়েছি। সো এটা আমি লিখলাম ওখানে। থার্ড পয়েন্টটা কি ছিল, কান্নাকাটি। তাই বললাম দেখেন, এটা বুঝতে হবে এই মানুষগুলো কারা। এই মানুষগুলো আমাদের গ্রামের, এরা ইমোশনালি এক্সেন্ট্রিক মানুষ। এটা যদি ঢাকার গুলশানের মানুষই হতো, হয়তো সে এত দুঃখ প্রকাশ, এত কান্নাকাটি তার ছিল না বা করতো না। তখন আমি বললাম যে দেখো, আমাদের গ্রামেগঞ্জের মানুষের ফেভারিট পাস টাইম হচ্ছে কান্নাকাটি করা। কান্নার মাধ্যমে আমরা আমাদের অনেক বেদনা থেকে বেরোয় আসি। And then I told them যে আমাদের এখানে একটা থিয়েটার ফর্ম আছে রয়ানি, যেখানে কান্নাকাটি ছাড়া আসলে কিছু হয় না। সো আমি এটাও বাদ দিতে চাই না। তখন তারা দুজন বললো যে দেন রাইট হোয়াট ইউ ফিল, এন্ড আই রোট, এন্ড উনি আমার ছবিটা নেন নেয়ার। এটা আমাকে ক্যারিয়ারে অনেক বাধাগ্রস্ত করেছে, কারণ দ্যাট ওয়াজ মাই 4th ফিল্ম। ওর মধ্যে যদি আমি কারণ মেনেছে ঢুকে যেতে পারতাম, ক্যারিয়ার ওয়াইজ আমি হয়তো এখন অনেক বেটার জায়গায় থাকতাম, বাট মেবি ফিল্ম মেকার হিসেবে বা শিল্পী হিসেবে আমি বেটার জায়গায় থাকতাম না। এই উদাহরণটা দিলাম কেন, যে আমরা আমাদের দেশের, আমাদের মানুষের মানচিত্র যদি আমাদের সিনেমায়, উপন্যাসে, কবিতায়, গল্পে দেখাতে যাই, তাহলে আসলে আমাদের সকল রকম হেজিমনির বাইরে দাঁড়াতে হবে। সেটা কলকাতার হেজিমনি, পশ্চিমের হেজিমনি, যে কোনো কিছু। এবং আমি কেন বললাম যে আমি আনন্দিত, আমি আমাদের সময় বা তার পরবর্তী কবি, সাহিত্যিক, ফিল্ম মেকার, এদেরকে যা দেখি, আমি দেখি না যে এরা এরকম কোনো হেজিমনির ব্যাপারে খুবই উত্তেজিত আছে। আমি দেখি যে ওরা নিজের কথা বলতে চায়, নিজের পরিচয়, মানে পরিচিত হতে চায়। এই যে নিজের পরিচয়ে পরিচিত হতে চাওয়া, এটা আমার মনে হয় 90-এর পরের একটা বড় ঘটনা। মানে 90-এ যে স্বৈরাচার পতন হয়েছিল, এরপরে আমাদের পলিটিক্যাল ক্লাইমেটে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু আমাদের মধ্যে একটা, মানে আমরা ওই সময় তরুণ ছিলাম, ফলে ওই সময় আমরা বিশ্বাস করতাম যে আচ্ছা এর সাথে সরা দেওয়া গেছে, তার মানে আমার তো কাউকে কেয়ার করার প্রয়োজন, আমি নিজের মতো করে নিজেরা তৈরি করতে পারি। এই সাংস্কৃতিক বোধটা তখন আমাদের ওই সময় ঘটেছে বলে আমার মনে হয়েছে, এবং এটা রিফ্লেকশন আপনি ওই সময় কবিদের কবিতায় দেখেন, ওই সময়ের যারা শহীদ লেখায় দেখেন, এই রিফ্লেকশন গুলো আপনি সিনেমাতে দেখবেন, আমি বা আমার সমসাময়িক যারা আছে সবাই, ওদের সবার কাজে দেখবেন এটা। এই যে কালচারাল চেঞ্জটা আমরা ওখানে দেখেছি, যে ওই হেজিমনির বাইরে এরা চলে আসছে, আমি মনে করি এই পরিবর্তনগুলো আস্তে 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 আমাদের পলিটিক্যাল ক্লাইমেট একটা বড় বিপ্লবের জন্ম দিয়েছে, যে বিপ্লবটা 24-এ ঘটেছে। আমরা সবাই জানি যে রাজনৈতিক বিপ্লব আসলে একদিনে হয় না। ফরদ ভাই খুব সুন্দর একটা কথা বলছিল যে এখন যে তরুণরা আন্দোলন করছে, এরা একদিনে তৈরি হয়নি, এদের আগের জেনারেশন কিছু বই করেছে, সেই কালেকটিভ নলেজটা পরের জেনারেশনের কাছে গেছে, এবং এইটার সামগ্রিক বিস্ফোরণটা আমরা জুলাইতে দেখেছি।
এখন আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে বিপ্লবের পরে গঠনের কাজটা কি, এবং গঠনের কাজটার মধ্যে আমরা ইনক্লুশন বা ইনক্লুসিভ কতটা হতে পারছি, দ্যাটস ইম্পর্টেন্ট। আমাদের দেখবেন যে আমি আমার ওই প্রথম জয়নিং দিন বলেছিলাম যে সেহরি বা এই যে সেহরির আগে গান গায়ে ডাকে, এটা নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় কখনো কোনো কিছু করে নাই, কারণ এটাকে তারা কখনো বাঙালি সংস্কৃতি মনে করে না। বোরখাকে তারা বাঙালি সংস্কৃতি মনে করে না। আমার খুব প্রিয় একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, উনি 71 টিভিতে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এত বোরখা আমি এখন কেন দেখি, এটা তো বাঙালি সংস্কৃতি না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে কোনটা বাঙালি সংস্কৃতি, মানে যেটা কলকাতার রেনেসা থেকে এসছে বা কলকাতার ভদ্র সমাজ যেটা অনুসরণ করে সেটাই কি আমরা নিব, নাকি মানে আমরা কোন জায়গাতে শুরু করবো? জিরোতে যাবো? তাহলে তখন তো আমরা বস্ত্রহীন ছিল, সো শুড উই গো দেয়ার? কিন্তু আমার প্যান্ট শার্ট নিচ্ছি, প্যান্ট শার্ট নিয়ে কিন্তু আপত্তি নেই, পশ্চিম থেকে এসছে। সো এই গোলমাল থেকে আমি বুঝি যে মূল আপত্তিটা আসলে ইসলামী সংস্কৃতির ব্যাপারে। এন্ড আই থিঙ্ক দ্যাট ইজ এ প্রবলেম, যেটা আমাদের দেশটাকে দুই ভাগে ভাগ করেছে, এবং এই দুই ভাগের একটা বড় ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের এই বিপ্লবে ছিল, এবং আমরা এটা থেকে যেন শিক্ষা গ্রহণ করি। আমি ওই দিন যখন 71 টিভিতে আমার খুব প্রিয় শিল্পী, ওনার ইন্টারভিউ দেখে আমি খুব কষ্ট পেয়ে একটা লেখা লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিনে, আজল ভাই সম্ভবত পড়েছিলেন না জানি না, এই চেতনা লয়ে আমরা কি করিব। এখন আমাদের মনে হয় যে সময় এসছে আমাদের চেতনার জায়গাগুলো ঠিকঠাক করার। চেতনার নামে আমরা অনেক একটা বড় জনগোষ্ঠী, দেখেন ধর্ম আমাদের সংস্কৃতির একটা পার্ট। আমাকে একদম বলছে না তুমি ধর্ম নিয়ে কথা বলতে পারবে না, মানে আমি আমার এক পা এখানে রেখে আরেক পা নিয়ে গিয়ে যাবো, আই ডোন্ট নো হাউ ইউ ক্যান ওয়াক লাইক দ্যাট। ফলে আমি মনে করি যে এখন সময় এসছে আমাদের যে কালচার পলিসি হবে, নিশ্চয়ই আপনাদের এখান থেকে অনেক সাজেশন যাবে, স্টেক হোল্ডাররা অনেক সাজেশন দিবে, সেখানে যেন এই জিনিসটা স্পষ্ট হয়, আমাদের পলিসি দেখলে যেন বোঝা যায় আমরা বেসড অন রিলিজিয়ন অথবা বেসড অন তার জাতি পরিচয় কাউকে ডিসক্রিমিনেশন না করি। এবং এটা যদি না করতে পারি তাহলে আমাদের সম্ভাবনা অপার। আরে বাংলাদেশের মানুষদের, আমি একটা ছোট উদাহরণ দিই, কালকে রাতে আমি ফেসবুকে দেখলাম, আগের দিন আমি আর্কাইভে গেছিলাম, তাদেরকে বলছিলাম যে আমাদের কি কি আর্কাইভ করা উচিত, ওখানে আপনার কথা এসেছিল, বলছে হাসান রুবাইয়ের হাতে লিখে তার কবিতা নিয়ে আসেন, যে শার্টটা পরে ছেলেটা মারা গেছে, গুলি খেয়েছে, তার শার্টটা আর্কাইভে সংগ্রহ করেন। এগুলো বলে রাতে আমি বাসায় গিয়ে দেখি চট্টগ্রামের একটা ছেলে, যাকে আমি চিনিও না, যে হয়তো বিখ্যাত কেউ না, তার ফেসবুকেটা আমার কোনো এক বন্ধু শেয়ার। আমি আমার ট্রিটমেন্টের জন্য জুলাই যখন আমার ট্রিটমেন্টের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তো তখন আমার চিকিৎসা চলছে এবং আমার ফেসবুক ব্যবহার করা নিষেধ। ওই সময় ছাত্রীদেরকে, দুটা ছাত্রীকে মারছিল, জানি না এই ছবিটা সবার নিশ্চয় মনে আছে, রক্তাক্ত চেহারা এবং একটা ছাত্রলীগের ছেলে লাঠি দেখা যাচ্ছিল। And that literally broke my heart. এবং আমি তিশা বলছি, তিশা, I think this is high time, make or break. And আমরা এর আগে ওই কিশোর আন্দোলনের সময় দেখবো যে আমরা শাহজাহান খানকে নিয়ে বকাবকি করেছি, কিন্তু হাসিনাকে বকাবকি করে নেই, কারণ আমরা বুঝি নেই যে আসলে হাসিনার পতন সম্ভব কিনা। আমাদের এরকম বিশ্বাস করা হয়েছিল যে সব পতন হবে, হাসিনার পতন হবে না, কিন্তু আমরা জানতাম কোনো সরকারই চিরস্থায়ী না। সো দেন I told Tisha যে I think this is the time of making or breaking. কিন্তু যখন আমরা লিখতে শুরু করছি যে দাওয়াই ফেসম, ট্রাস্ট মি, আমার মনে হয় একটার থেকে আমরা বিশ্বাস করছিলাম যে the game is over, কিন্তু এক তারিখের আগ পর্যন্ত আমার মনে হয় না যারা আন্দোলন করছিল, আমাদের ভাই বোনেরা মাঠে ছিল, তারাও কি বিশ্বাস করতে পারেনি যে এই ফ্রাউন যেতে পারে। কিন্তু আমাদের ইয়াংরা তো সেটা বাস্তব করে দেখিয়েছে। সো আমি মনে করি যে আমাদের তরুণদের যে অমিত শক্তি আছে, যদি আমরা কালচারাল ডিভিশনটা রুখতে পারি, I think Bangladesh will really walk in the right direction, and I hope it's possible, and I believe it. Thank you everyone. আবারও আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি, আমি চলে যাবো বলে, হয়তো 5-10 মিনিট থাকবো, তারপর আমি চলে যাবো, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে। থ্যাংক ইউ। সমাজে এসে গেছে, এখন ওই পরিবর্তনের আলোকে ইশতেহারটা বদলাতে হবে। কেন বলছি না, আপনি নিজে জানেন যে আমাদের যে এক্সিস্টিং নীতিটা আছে, সেই নীতি অনুযায়ী আপনি সেই নীতি কোনো চোখ করতে পারবেন না, কারণ বলা হচ্ছে বাঙালি সংস্কৃতির বিকাশ ছাড়া কিছু করা যাবে না। আপনি বৌদ্ধ পূর্ণিমা নিয়ে কিছু করতে পারবেন না, মানে এক্সিস্টিং নীতি বলা যদি ফলো করেন, আমরা ফলো করবো না সেরকম প্রশ্ন। ফলে যেহেতু নীতি আছে এবং এখানে এরকম উদ্ভট জিনিস আছে এবং পরিবর্তন যেহেতু সমাজে ঘটে গেছে, এই পরিবর্তনের আলোকে আমি মনে করি আমাদের একটু রিঅ্যালাইনমেন্টের প্রয়োজন আছে, এবং এই রিঅ্যালাইনমেন্টটা ডেফিনেটলি চাপিয়ে দেয় না, সমাজে যেটা ঘটছে পরিবর্তন, সেটাকে আমরা
অ্যাকনোলেজ করাটা আমাদের মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজন, মানে রাষ্ট্রের জায়গা থেকে। কিন্তু অফকোর্স আপনি প্র্যাকটিক্যাল জায়গা থেকে যেটা বলছেন যে রাষ্ট্র চাপিয়ে দেওয়ার দরকার নেই যে তুমি কি নাটক করবা, দ্যাট আই এগ্রি, বিকজ এটা করতে গিয়ে কি হয়েছে আমরা তো দেখেছি আওয়ামী লীগের গত 15 বছরে। সারাক্ষণ বঙ্গবন্ধু বলেছে, কিন্তু দেখেন আপনি যেদিন মানুষ হাসিনাকে পালিয়ে যেতে দেখলো কোথাও বঙ্গবন্ধুর চিহ্ন থাকলো না, তাহলে 15 বছর ধরে এই গান গাওয়ার তো কোনো কাজে আসেনি। সো অফকোর্স ওইটা আমরা করতে চাচ্ছি না, কিন্তু আমি মনে করি যে এই নীতিমালাতে এই কথাগুলো বলার প্রয়োজন আছে, কারণ আসলে আমরা অনেক অনেক বছর ধরে, মানে অনেক অনেক বছর ধরে আপনি দেখবেন যে আমাদের ইতিহাসের আলোচনা বাংলা থেকে শুরু করে, এর আগে যায় না, কারণ গেলে হিন্দু জমিদার অত্যাচারের কথা আসবে, এটা বলতে চায় না। এরকম ভাবে আমরা তো মানে আমাদের বুদ্ধিজীবীরা সচেতন ভাবে তো একটা ডিসক্রিমিনেশন তৈরি করেছি আমরা। এখন ওইটার বিপরীতে আমরা একটা ডিসক্রিমিনেশন চাই না, কিন্তু আমরা চাই যে সবার অংশগ্রহণের ব্যাপারটা পরিষ্কার করা উচিত, এবং আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্ব আছে ডেফিনেটলি। আর আমি চলে যাচ্ছি, সবাইকে অনেক ধন্যবাদ ভাই। আমি মাফ করবেন আমি কেন তাড়াতাড়ি চলে যাচ্ছি, আমার একটা মিটিং আছে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ মোস্তফা সরওয়ার ফারুকী।